আমরা দেখলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সই জালিয়াতি মামলায় ডাকা হয়েছিল এবং দীর্ঘক্ষণ তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং সেখানেও তিনি প্রেস বাইট দিতে গিয়ে যে ডিজে বাজানোর যে মন্তব্য, সেখানে তিনিও বললেন যে আমার যদি এটা ভুল হয় তাহলে অমিত শাহ যে উল্টো ঝুলিয়ে পেটানোর যে মন্তব্য, সেটা নিয়ে কেন কেস হবে না? কিভাবে দেখছেন ব্যাপারটা? তো উনি ঠিকই বলেছেন, কারণ একটা নির্বাচন কমিশনের আন্ডারে যখন একটা প্রসিডিওর চলে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ ছিল না। একটা যদি কেউ বলে ডিজে বাজাবো, এই কথা যদি খারাপ লেগে থাকে, তাহলে তখন কেন কিছু প্রতিবাদ হলো না? তখন কেন তার বিরুদ্ধে এফআইআর হলো না? এখন ভোট মিটে যাওয়ার পরে কেন মনে হচ্ছে ডিজে বাজানোর কথাটা তখন খুব রমরমা বাজারের কথা ছিল? আচ্ছা, আমি যদি একটু পিছিয়ে যাই, 2024 সালের কথা, অভিজিৎ গাঙ্গুলি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছিলেন আপনার রেট কত? এই কথা কি একজন প্রাক্তন বিচারপতি তখন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী ছিলেন, তখন বলেছিলেন? তখন বিজেপির লিডাররা কেন বলেননি? তখন কেন তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়নি? অর্থাৎ যে তৃণমূল কংগ্রেসের কর্মীরা বা মমতা বন্দ্যোপাধ্যায়ের আশেপাশে থাকা মানুষগুলো যাই করুক না কেন, শুধু তাতেই দোষ খুঁজে পাওয়া হবে। কিন্তু বিজেপির ঘেঁষা কোনো মানুষ যদি কোনো অপরাধ করে থাকে, তার কোনো দোষ খুঁজে পাওয়া হবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, দালাল মিডিয়াতে 15টা কোশ্চেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন ভিতরে, আমরা তখন কোশ্চেন গুলো বিভিন্ন দালাল মিডিয়াতে দেখতে পাচ্ছি। অর্থাৎ আমরা নিটের পেপার লিক হওয়া শুনেছি, আমরা বিভিন্ন পেপার বিজেপির আমলে লিক হওয়া শুনেছি। এখন মানে কি জিজ্ঞাসাবাদ হবে, কি কোশ্চেন হবে, সেটা বিভিন্ন দালাল মিডিয়ায় প্রকাশ হয়ে যাচ্ছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে মানুষকে হেনস্থা করা এবং পূর্ববর্তী কোনো বিষয় নিয়ে মানুষকে জ্বালাতন করা, সব বিষয় নিয়ে পাজেল করা, এটাই বিজেপির মূল উদ্দেশ্য। বিজেপি ক্ষমতায় আসার পরে কি বললো, 2021-এর পরবর্তী হিংসা নিয়ে আলোচনা হোক। 2019-এর হিংসা নিয়ে কেন তারা বলছে না? কারণ 2019-এ আমার বাড়ি খুব কাছে, ভাটপাড়া এলাকা। 2019-এর পরে কোনো না কোনো কারণে জ্বলছিল, বহু মানুষ দেখে, বহু বিজেপির কর্মীরা স্বীকার করে, হ্যাঁ 2019 থেকে 2021-এর ভাটপাড়া যে জ্বলছিল সেটা অন্যায় ছিল। এই ভোট পরবর্তী হিংসা নিয়ে তাহলে কেন বিজেপি বলে না যে 19 সাল থেকে 21 সাল অব্দি যে হিংসা হয়েছিল তার বিরুদ্ধেও ফাইলগুলো খোলা হোক, যারা করেছিল তাদের বিরুদ্ধেও আমরা আইনি ব্যবস্থা নেব? অর্থাৎ শুধু তোমরা তোমাদের মতন করে গুছিয়ে আইন ব্যবস্থা চালাবে, শাসন ব্যবস্থা চালাবে, বিচার ব্যবস্থা চালাবে, এরকম করে হয় না। বর্তমান মুখ্যমন্ত্রী ক্ষমতা আসার পর বলেছিল আইনের শাসন চলবে। এটা এমন আইনের শাসন, এটা পুরো বিজেপির শাসন চলছে, যা বলবে শুধু সেটাই চলবে। মানে যখন তারা বলবে, স্বরাষ্ট্রমন্ত্রী দেশে এই রাজ্যে প্রচারে এসে বলবে উল্টো ঝুলিয়ে পেটানো উচিত, তখন সেটা অপরাধ নয়। কিন্তু ডিজে বাজাবো, এটা বলা খুব ভুল। এবার ডিজে বাজানো তো অনেকগুলো রূপ হতে পারে, ডিজে বাজানো তো কাউকে পেটানো না, কিন্তু উল্টো ঝুলিয়ে মারবো, এটা তো একদম ডিরেক্ট মারার প্রসঙ্গ উঠছে। অর্থাৎ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপির নেতা যা ইচ্ছা তাই বলতে পারে, শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের কর্মীরা, তৃণমূল কংগ্রেসের নেতারা কিচ্ছু বলতে পারে না। আমি নাম নিচ্ছি, একজন সাংবাদিককে, তৃণমূল কংগ্রেসই তিনি করতেন, তিনি একটি শুভেন্দু অধিকারীর সম্পর্কে খুব খারাপ মন্তব্য কিছু করেনি, যাই হোক তার মনে হয়েছে মুখ্যমন্ত্রী সম্পর্কে এমন মন্তব্য করা উচিত না, তাকে গ্রেফতার করে নিয়ে চলে গেল। কিন্তু আমি কিছুক্ষণ পরে আরেকটি কমেন্ট দেখলাম, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে চূড়ান্ত নোংরা কথা বলেছে একটি লোক, বিজেপি সমর্থক। মানে সেই এত নোংরা কথা আমি তো ওপেন বলতেও পারবো না। এই নোংরা কথা ওপেন কমেন্ট করছে ফেসবুকে, তার প্রোফাইলটাও খোলা, মানে মানুষটাকে শনাক্ত করা যাবে, কিন্তু বিজেপি তার বিরুদ্ধে অ্যাকশন নেই। অর্থাৎ প্রাক্তন মুখ্যমন্ত্রী হোক, তৃণমূলের মুখ্যমন্ত্রী হোক, মহিলা মুখ্যমন্ত্রী হোক, সে তো এখন কোনোভাবেই আর গ্রহণযোগ্যতা নেই বিজেপির কাছে, সেই জন্য তাকে যা ইচ্ছা তাই বলেছে। শুধুমাত্র শুভেন্দু অধিকারী এবং বিজেপি ঘেঁষা মুখ্যমন্ত্রীদের বা বিজেপি নেতাদের কিছু বলা যাবে না। এইটা হচ্ছে গণতন্ত্র রোধ, এবং সরকারি কর্মচারীদের তো মুখ প্রায় ঢেকেই দিয়েছে, ওনারা ঢেকে দিয়েছে, এবার আমাদের মতো সাধারণ মানুষদেরও মুখ ঢেকে দেবে। ওদের রাজ্যে এটাই চলবে, সেটা সারা ভারতে ওরা চালাতে চাইছে, বাংলায়ও সেটাই চলবে। ভোট প্রচারকালে একটা নিউজ চ্যানেল সায়নী ঘোষকে যখন প্রশ্ন করেছিল যে রাঘব চাড্ডার মতো কোনো প্রবণতা আছে নাকি বিজেপিতে যাওয়ার, তখন তিনি উত্তর দিয়েছিলেন আমি চাড্ডাও নেই, চাড্ডিও হতে পারবো না, আমি সায়নী ঘোষ। কিন্তু এখন গল্পটা অন্যরকম দেখাচ্ছে, তাকে এয়ারপোর্টে মুখ ঢেকে আসতে দেখা যাচ্ছে। কি বলবেন? ওই মানে উনি এখন নেত্রী হিসাবে মুখ ঢাকলেন নাকি অভিনেত্রী হিসাবে মুখ ঢাকলেন, প্রশ্নটা আমার ওনার কাছে।
কারণ উনি একজন এমন ভাবে সাদা জুতো, এমন ভাবে শাড়ি পরতেন, এমন ভাবে মানুষদের পাশে মিশে যেতেন, অনেকে বলতেন ভাবতেন উনি নিজেকে দ্বিতীয় মমতা বন্দ্যোপাধ্যায় ভাবতেন। এখন তিনি অভিনেত্রী হিসাবে মুখ ঢেকেছেন, কারণ আমরা এয়ারপোর্টে দেখেছি বহু বলিউড স্টাররা যখন এয়ারপোর্টে নামে, আমি তো দেখি এগুলো, তারা সেই মুখ টুক ঢেকে আসে যেন তাদেরকে পরিচয় না করতে পারে, তাদেরকে বিরক্ত না করতে পারে। এখনো অভিনেত্রী হিসাবে মুখ ঢেকেছেন না নেত্রী হিসাবে? যদি অভিনেত্রী হিসাবে মুখ ঢাকেন খুব ভালো কথা, কিন্তু যদি নেত্রী হিসাবে মুখ ঢেকে থাকেন তাহলে আমার মতন কর্মী বা সাধারণ মানুষের কাছে প্রশ্ন, এমন কি করলেন নেত্রী হিসাবে আপনাকে মুখ ঢাকতে হচ্ছে? উনি চাড্ডা না চাড্ডি এটা সময় বলে দেবে। বিজেপির সূত্রে খবর, আমরা পার্মানেন্ট জানি না, উনি নাকি সাইন করেছেন এনডিএ তে জোটে যাওয়ার জন্য। আমাদের মতন কর্মীদের একটা প্রশ্ন, আপনি যদি সেই সইটি না করে থাকেন তাহলে মিডিয়ার সামনে বলে থাকুন, বলে দেখুন যে আমি করিনি, কিন্তু আপনি সেটা বলছেন না। অর্থাৎ আমি এইদিকেও যাচ্ছি না ওই দিকেও যাচ্ছি না, ধোঁয়াশার মধ্যে রেখেছেন। আপনি যদি অন্যায় না করে থাকেন, এনডিএ তে সই না করে যোগদানের কথা না বলে থাকেন, যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বেইমানি না করে থাকুন, আমার মতন কর্মীরা তো জানতে চায় যে মমতা বন্দ্যোপাধ্যায় ভুল বিশ্বাস করেনি আপনাকে রাজনীতিতে এনে, সেটা প্রমাণ করে দিন। কিন্তু সেটা প্রমাণ না করে মুখ ঢেকে এয়ারপোর্ট থেকে আসতে হচ্ছে, এটা অত্যন্ত বেদনাদায়ক এবং লজ্জাজনক। উনি যদি বিজেপিতে যান তাহলে হয়তো আমাদের বলতে সুবিধা হবে। যাই হোক, একটি মানে এটি সত্যি ঘটনা। আমার এক বিজেপি বন্ধু আমায় ফোন করে বলল, সায়নী ঘোষ কি বিজেপিতে যোগদান করবে? আমি তখন বললাম আমি এখন কনফার্ম জানি না, কারণ এটা আমাদের পক্ষে কর্মীদের জানা সম্ভব না। তখন বললো ঠিক আছে, আমার কয়েকটি পোস্ট আছে ওই শিবলিঙ্গ টিবলিঙ্গ নিয়ে, ওগুলো ডিলিট করতে হবে। তো আমি বিজেপির বন্ধুটাকে বললাম ঠিক আছে, তোমাকে অগ্রিম অভিনন্দন। তো বিজেপি এই ব্যাপারে ডিসাইড করুন, কারণ তথাগত রায়ও সায়নী ঘোষের এগেনস্টে অনেকগুলো মন্তব্য দিয়েছেন। এখন ওনারা বলতে পারবেন, বিজেপি বলতে পারবেন কি করবেন না করবেন। অপরদিকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে যখন বিভিন্ন মহলে এই যে তৃণমূল থেকে ভেঙে গিয়ে ভালো তৃণমূল, খারাপ তৃণমূল, এরকম একটা জায়গায় পরিস্থিতিতে পৌঁছেছে, সেই জায়গা থেকে দীপক অধিকারী অর্থাৎ দেব, তিনি বলছেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছেন। এই যে কর্মী বা বিভিন্ন জায়গায় সুবিধাভোগী যারা ইন্ডাস্ট্রিতে কাজ করে, তাদের সুবিধার জন্য যারা পাল্টি মারছে, সেই জায়গা থেকে কি বলবে এটাকে? দেবকে রাজনীতিতে নিয়ে অনেকের অনেক মন্তব্য ছিল, কারণ তৃণমূল কংগ্রেসে যখন ছিল তখন বিজেপির অনেক মানুষের সঙ্গে তার ভালো সম্পর্ক, সিনেমা করানি, এটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় তাকে সাপোর্ট করেছে এবং পার্লামেন্টে বাংলায় বক্তব্য রাখা নিয়ে তিনি পরবর্তীকালে বলেছিলেন দিদি আমাকে সবসময় পাশে রেখেছেন। তার ঘাটাল মাস্টার প্ল্যান নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায় 2024-এ কথা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, যে আমরা আবার মানে আবার তুমি সাংসদ হলে আমরা ঘাটাল মাস্টার প্ল্যানে রাজ্য থেকে পয়সা দেবো। এটা তিনি পরবর্তীকালে সাংবাদিককে বলেছিলেন যে আমরা 2025-এ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য টাকা দিয়েছেন। এখানে ওনার কৃতজ্ঞতা বোধ থাকা উচিত, কারণ একটা কেন্দ্র যখন পয়সা দিতে পারছে না, সেই একটা বড় প্রজেক্টের জন্য যখন রাজ্য পয়সা দিচ্ছে, তখন সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য দীপক অধিকারী দেব অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেতা। আমি মনে করি তিনি সেই বিবেকের বশে হলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে থাকবেন, কারণ আমরা যারা রাজনৈতিক দেবকে নয় অভিনেতা দেবকে অনেক বেশি পছন্দ করি, রাজনৈতিক দেবটা আলাদা, অভিনেতা দেবকে যারা পছন্দ করেন তারা মনে রাখবেন যে দেব অন্তত বাকিদের মতন বেইমান নয়, এটাই বিশ্বাস করব। এবং এইটুকুই, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মুহূর্তে হাতটা ছেড়ে দেওয়া মানে আপনি বিশ্বাসঘাতকতা করছেন, আপনি বেইমানি করছেন, এবং বেইমানদের কখনো কেউ ক্ষমা করে না। আপনারা বিজেপিতে গেল, বিজেপির কর্মীরা আপনাদের ক্ষমা করবেন না। এই দাও দাও করে একটা বিল্ডিং এ আগুন, সেখানে কি ছিল? সেখানে ছিল ইভিএম, অসংখ্য ইভিএম। কোনোভাবে কি তথ্য বা প্রমাণ লোপাটের চেষ্টা? গণতন্ত্রে আগুন জ্বলছে, কারণ একটা ইভিএম রাখা হলো, সেইখানে 8 থেকে 9 তলার মধ্যে ইভিএম গুলো রাখা ছিল, এবং আগুনটি প্রথমে লাগে 2 এবং 3 তলায়। পিসি সরকারের ম্যাজিক, ওই সেই গিলি গিলি হুঁশের মতন ওই বাকি ফ্লোর গুলোতে আগুন না লেগে ডিরেক্ট 8 তলা থেকে আবার আগুন লাগতে শুরু করলো। অর্থাৎ 4, 5, 6 নম্বর বিল্ডিং গুলোতে আগুন লাগলো না, একদম ডিরেক্ট উপরে গিয়ে আগুনটা লাগলো যেখানে ইভিএমটা রয়েছে। এটা নিয়ে দমকল মন্ত্রী বলেছেন যে বিষয়টি তিনি জানেন না, খতিয়ে দেখবেন, ফরেন্সিক টিম আসতেও টাইম লেগেছে। এবার যেই মিডিয়াগুলো, সেগুলো তারা ওপেন বলতে পারছে না যে অন্যায় হয়েছে,
গণতন্ত্রকে এইভাবে হত্যা করা হচ্ছে। তারা বলছে কিছু একটা হয়েছে। আরে কি হয়েছে আপনারা পরিষ্কার বলুন। আগুন আমরা যতটা পড়াশোনা করেছি, যতটা নর্মাল সায়েন্স বলে, আগুন নিচ থেকে উপরে দাউ দাউ করে উপরে যদি লাগে তাহলে প্রত্যেকটা ফ্লোরেই আগুন লাগবে। কিন্তু বিশেষত যেই জায়গায় ইভিএম ছিল সেই জায়গাটা দোতলা এবং তিনতলা থেকে ডিরেক্ট 8-9 তলাতে কিভাবে আগুনটা লাগলো? প্রশ্নটা তো আমার তাদের কাছে। এবং এই ইভিএমটা থাকলে, যদি ভিভিপ্যাট গুলো থাকতো, 4000টা ইভিএম পুড়ে গেছে। যদি পরে দমকল মন্ত্রী বলেছে ইভিএম থেকে পরে আর কোনো নথি পাওয়া সম্ভব নয়, কারণ পুড়ে গেছে। অর্থাৎ নথি পুড়িয়ে দেওয়াটাই একটা পরিকল্পনা। নিট পেপার লিক হওয়ার পরে আগুন লেগে গেল, মানে একটা অন্যায় করব, আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেবে। এইটা সিপিএম আমলেও ছিল। তারা তারা যখন, তখন তো এত মিডিয়া ছিল না, এত লোকের হাতে হাতে ফোন ছিল না, এত প্রমাণ ছিল না, তারাও এরকম নথি পুড়িয়ে দেওয়ার এই তথ্যটা সিপিএম আমলে ছিল। তৃণমূল কংগ্রেস এরকম কিছু করতে পারেনি, আবার বিজেপি এসে সেম জিনিস ফেরত নিয়ে আসছে। অর্থাৎ গণতন্ত্র মানে এই একই প্রক্রিয়াতে চলবে। গণতন্ত্র মানেই এরকম হবে যে হত্যা হয়ে যাও, নয়তো তোমার সব নথি পুড়িয়ে দেওয়া হবে, যার কোনো তথ্যই থাকবে না। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বারবার বলেছিল ইভিএম চুরি করে, ইভিএম হ্যাক করে, ভোট চুরি করে আমাদেরকে হারানো হয়েছে, তার জন্যই তো ইভিএম গুলো স্টোরেজ ছিল। তারপরও তারা পুড়িয়ে দিয়েছে, এবং পুড়িয়ে দিয়েছে না বলছি না, কারণ খুব ওই পিসি সরকারের ম্যাজিকের কথা আমার মনে পড়ছে, যে হঠাৎ কিছু ফ্লোর বাদ দিয়ে উপরের ফ্লোর গুলোতে আগুন লেগে গেল। কিভাবে আগুন লাগলো এইটা নিয়ে আমার মনে হয় যে গদি মিডিয়া গুলো রয়েছে, যেগুলো মেইন স্ট্রিম মিডিয়া গুলো রয়েছে, তাদের অত্যন্ত দুঃখজনক লাগে। তাদের দেখানো উচিত, মানুষকে সচেতন করা উচিত যে চারিদিকে কি ঘটছে, কে তৃণমূল ছেড়ে বিজেপিতে যাচ্ছে, কে বিজেপি ছেড়ে তৃণমূলে যাচ্ছে, এইসব না দেখিয়ে মানুষের চাহিদাগুলো দেখান। অনেক বেশি মানুষ আপনাদের প্রতি ভরসা রাখবে, কারণ আপনারা তো গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। আপনারা যদি বিক্রি হয়ে শুধু কিছু খবর দেখেন, আজকে সায়নী কি বলছেন, অন্য কেউ কি বলছেন, কাকলি ঘোষ দস্তিদার কি বলছেন, এইসব না দেখিয়ে এই ঘটনাগুলো দেখান যেটা গণতন্ত্রের জন্য অত্যন্ত ক্ষতিকর, সেগুলো দেখান। মানুষ অনেক বেশি সচেতন হবে এবং আপনাদের প্রতি বেশি ভরসা রাখবে। একটা উপনির্বাচনে উল্লাস হচ্ছিল এবং সেখান থেকে বোম ছোড়া হয় এবং সেখানে তামান্না খাতুন নৃশংসভাবে মৃত্যু হয়, সেটা নিয়ে অনেক বেশি হইচই হয়েছিল। কিন্তু সেম একই রকম ঘটনা, বিজেপির উল্লাস মিছিল, সেইখান থেকে বোম ছোড়া হয় এবং সেখানে তানভীরের মৃত্যু হয়, সেটা নিয়ে কোনো আলোচনা হচ্ছে না। তামান্নার মৃত্যু অত্যন্ত দুঃখজনক। যারা করেছিল তারা গ্রেফতার হয়েছিল। কোনো আনন্দ একজনের মৃত্যুর কারণ হতে পারে, এটা খুব খারাপ জায়গা। তৃণমূল কংগ্রেসের কেউ করেছিল, তারা অতি উল্লাসিত হয়ে পড়েছিল, সেটা যেমন খারাপ। আজকে তানভীরের সাথে ঘটনাটাই ঘটলো, একটা কোনো বিজেপি লোকজন প্রতিবাদ করেছে। আমরা তো তামান্নার সাথে যখন ঘটনা ঘটেছিল, আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা প্রতিবাদ করেছিলাম। অর্থাৎ আন্দোলনটা খুব স্পেসিফিক হয়ে গেছে। আন্দোলন করব যেটা আমাদের ভোট আনতে খুব সক্ষম হবে। তানভীরের সাথে যে ঘটনাটি ঘটলো, একটি সামনে বোম ফাটানো হলো, ভয় পেয়ে গেল এবং পড়ে গেল, পরে ট্রাক এসে পিষে দিয়ে গেল, এবং সেখানে যখন তার পরিবার সহ এলাকার লোকজন আন্দোলন শুরু করলো, প্রতিবাদ শুরু করলো, পুলিশ কার্যত গায়ের জোরে সেই ধাক্কাধুক্কি মেরে তাদেরকে সরিয়ে দিল এবং অবস্থান বিক্ষোভ করতে দিল না। তার মানে যা ঘটনা ঘটছে ঘটুক, বিজেপির দ্বারা যা ইচ্ছা হয়ে যাক, কোনো মানুষ মরে যাক, কোনো বাচ্চার, একটা 8 বছরের বাচ্চার প্রাণ চলে গেল, কিন্তু প্রশাসন এমন ভাবে সাজানো যে প্রশাসন কিছু করতে দেবে না, প্রতিবাদ করতে পারবে না। তার বাবা মায়ের ছোট্ট সন্তানটি চলে গেল, তারা প্রতিবাদ করতে পারবে না। অর্থাৎ শুভেন্দু অধিকারের আইনের শাসন চলছে। আইন কিরকম ভাবে চলছে, যেটা বিজেপি পার্টি অফিস থেকে বলে দেওয়া হবে, যেটা বিজেপির এমএলএরা বলে দেবে, যেটা বিজেপির এমপিরা বলবে, বিজেপির নেতারা বলবে, শুধু সেইটুকুই চলবে, বাকি সব ঝেড়ে মুছে ফেলে দাও। তানভীরের জন্য কটা মানুষ প্রতিবাদ করেছে, কেন বলেনি যে বিজেপির লোকরা অন্যায় করেছে? তারা বলছে না, এটা অন্যায় কিছু না, গাড়িটা চালাতে গিয়ে তার বাবা স্কিড করে পড়ে গেছে, একাধিক ভুলভাল সিসিটিভি ফুটেজ নিয়ে আসছে, এই তো করছে। তারা কেউ বলছে না হ্যাঁ যেটা অন্যায়টা হয়েছে, ছোট্ট বাচ্চার প্রাণ গেছে, সেটা অত্যন্ত নিন্দনীয় এবং মানে কষ্টদায়ক, সেটা না বলে তার এক একটা করে তৃণমূল কংগ্রেসের ভুল খুঁজে বেড়াচ্ছে। এইটা নিয়ে কেউ প্রতিবাদ করলে, আমরা যখন এইটা নিয়ে ফেসবুকে পোস্ট করছি, তার নিচে কমেন্ট আসছে তৃণমূল দলটাই তো থাকবে। মানে কিরকম একটা হাস্যকর এবং খুব খারাপ লাগার বিষয়। আমরা যখন এগুলো কর্মীরা পোস্ট করছি, তার নিচে কমেন্ট করছে বিজেপির লোকজন তৃণমূল দলটা থাকবে। তৃণমূল না থাকুক, এই তানভীরের তো ভবিষ্যৎটা ছিল, এই দেশের তো একটা ভবিষ্যৎ ছিল, এই মেয়েটি তো, এই বাচ্চাটি তো বড় হয়ে কোনো
ডাক্তার হতে পারতো, ইঞ্জিনিয়ার হতে পারতো, একটা সমাজকর্মী হতে পারতো, সেই বাচ্চাটাকে হতে দিল না, তার ভবিষ্যৎ নষ্ট করে দিল। শুধুমাত্র তার কমেন্টের নিচে লিখে যাচ্ছে আচ্ছা বাবা তৃণমূল দলটা, তৃণমূল উঠে যাক না, তৃণমূল না থাকুক, আপনাদের সেই ব্যাপার নিয়ে চিন্তা করতাম না। একটা বাচ্চার প্রাণ চলে গেছে, সেইটা নিয়ে আপনারা এরকম করছেন। ছোট্ট তামান্নার সাথে যে ঘটনাটি ঘটেছে, আবারও বলছি, সেটা যেমন নিন্দনীয় ছিল, তানভীরের সাথে যে ঘটনাটি ঘটেছে সেটা অত্যন্ত নিন্দনীয়। কিন্তু ঘটনাটি এখানেই সবচেয়ে মানে আলাদা করছে, তামান্নার যখন ঘটনাটি ঘটেছিল তখন বিভিন্ন রাজনৈতিক দল তার বিরোধিতা করেছিল এবং সরকার পক্ষে তৃণমূল কংগ্রেসও বহু মানুষ তার বিরোধিতা করেছিল। কিন্তু আজ তানভীরের সাথে যে ঘটনাটি ঘটলো, একাধিক রাজনৈতিক দল প্রায় চুপ করে গেল, আর সরকারে যে রাজনৈতিক দল আছে তারা তো প্রায় কার্যত চুপ, কারণ তাদের সঙ্গেই এটা হয়েছে, তাদের কর্মীদের তো প্রতিবাদ করার প্রশ্নই আসছে। এটা অত্যন্ত দুঃখজনক, একটু অত্যন্ত বেদনাদায়ক।